Bismillahirrahmanirrahim. Dear students, Assalamu alaikum. Welcome to our online class. Today our topic is completing sentences. হঠাৎ করে মার্কার কালি শেষ হওয়াতে আমি আসলে বোর্ডে ক্লাসটা নিতে পারছি না। ক্লাসটা বোর্ডে নিতে পারলে ভালো হতো। আজকে আমাদের সাবজেক্ট ম্যাটারটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সেস। আমরা অবশ্যই এর আগেও এই ক্লাসটা নিয়েছিলাম, কিন্তু আমরা মাঝখানে অন্য কোনো ক্লাস নিয়েছিলাম। আমি সরাসরি ক্লাসে চলে যাই। সেটা হচ্ছে Jerry was very serious about her exam. When she studied, she used to close the door so that এর পরে আমাদেরকে যেটা করতে হয়, একটা কজ উল্লেখ করতে হয়। So that she can study without noise অথবা noise free, অথবা আমরা লিখতে পারি so that nobody could disturb her। যেহেতু এটা পাস্ট টেন্সের, আমাদেরকে এটা পাস্ট টেন্সেই আনসারটা করতে হবে। তাহলে কি, জেমি ওয়াজ ভেরি সিরিয়াস অ্যাবাউট হার এক্সাম। জেমি তার এক্সাম নিয়ে খুব সিরিয়াস ছিল। ওয়েন শি স্টাডিড, যখন সে পড়াশোনা করত, শি ইউজ টু ক্লোজ, কোনো একটা অভ্যাসগত কাজ মানে বোঝাতে তখন ইউজ টু ব্যবহার হয়। সে কী করত, শি ইউজ টু ক্লোজ, সে বন্ধ করে রাখতো দি ডোর, দরজা, সো দ্যাট, এরপরে ডট ডট ডট, যাতে করে, সো দ্যাট নো ওয়ান কুড ডিস্টার্ব হার, সো দ্যাট নো ওয়ান কুড ডিস্টার্ব হার, অথবা সো দ্যাট শি কুড স্টাডি নয়েজ ফ্রি, যে কোনো একটা দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করা যায়। এরপর হচ্ছে উই হ্যাভ নো মোর ক্লাস। না, দি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু স্টাডি। প্রথম এবং একমাত্র ডিউটি হচ্ছে একজন স্টুডেন্টের কী করা, স্টাডি করা। তারপর ডট ডট ডট, এ স্টুডেন্ট ক্যান ব্রিং সাকসেস ইন হিজ লাইফ। তাহলে কি, একজন স্টুডেন্টের একমাত্র ডিউটি হচ্ছে পড়াশোনা করা, এবং শেষে বলছে যে একজন স্টুডেন্ট সাকসেস হয় তার লাইফে। তাহলে কীভাবে লাইফে সাকসেস হয়, আমরা বলেছিলাম কিছু কিছু জিনিস, কিছু কিছু সেন্টেন্স তোমাদেরকে অর্থের উপর ডিপেন্ড করে ফিল আপ করতে হবে, কমপ্লিট করতে হবে। তাহলে এখানে তুমি লিখতে পারো বাই স্টাডিং হার্ড, অর ইফ or studying hard, or achieving good result, by achieving good result, এভাবে যে কোনো একটা লিখতে পারো। আমরা এখন লিখব, সেটা হচ্ছে by studying hard a student can bring a success in his life। এরপরে হচ্ছে he is a very weak student, সে একজন খুব দুর্বল ছাত্র, বাট হি নেভার রিয়েলাইজ ইট, কিন্তু সেটা বুঝতে পারে না। সে যে দুর্বল স্টুডেন্ট, সেইটা বুঝতে পারে না। তারপর ইট, তারপর হচ্ছে ডট ডট ডট, অ্যাজ ইফ হি ওয়ার এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তাহলে এখানে কি বসবে, তাহলে এখানে বসবে হি স্পিক্স অ্যাজ ইফ, অথবা হি শোজ অ্যাজ ইফ, সে এমনভাবে কথা বলে যেন সে একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, অথবা সে এমনভাবে নিজেকে প্রদর্শন করে যেন সে একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। দি ড্রেস ইউ হ্যাভ বাউট জাস্ট নাও ইজ ভেরি কস্টলি। এখন যে ড্রেসটা তুমি কিনছো এটা খুব কস্টলি। তারপরে ডট ডট, আই উড নট বাই দ্যাট। তাহলে মানে এটা কন্ডিশনাল, এটা দেখেই বোঝা যাচ্ছে একটা কন্ডিশনাল, এবং এটা একটা আনরিয়েল কন্ডিশনাল, এটা সেকেন্ড কন্ডিশনালে পড়ছে। তাহলে কি হয়, জাস্ট নাও ইজ ভেরি কস্টলি। তাহলে এখানে আমরা দিতে পারি না ইফ আই আর ইউ, যদি তুমি যদি আমি হতাম, অথবা আমি যদি তুমি হতা,
আই উড নট বাই দ্যাট। যদি আমি হতাম বা আমি যদি তুমি হতাম তাহলে আমি এই ড্রেসটা কিনতাম না। A lot of passengers were waiting at the bus stop when a small bus came. The bus was too small. Too small এর পরেও আমরা সেম ওই সো দ্যাটের মতো একটা কজ দিতে হয়। তাহলে আমরা এটা অর্থ দেখেই বুঝতে পারি যে কী হতে পারে। তাহলে বাসটা এত ছোটো যে, তাহলে আমরা কি লিখতে পারি এখানে? The bus could not take all the passengers, or the bus cannot take all the passengers. ঠিক আছে। এরপর হচ্ছে মারিয়া স্টুড ফার্স্ট ইন দ্য লাস্ট এক্সাম। মারিয়া তার গত পরীক্ষায় কি করছে? খুব ভালো রেজাল্ট করছে। হার প্যারেন্টস ওয়ার সো হ্যাপি দ্যাট দ্য ডট ডট ডট। মারিয়া গত এক্সামে খুব ভালো করছে। গত এক্সামে মারিয়া খুব ভালো করছে। তার পিতামাতা তার উপর খুব খুশি। তাহলে আমরা এরপরে কি লিখতে পারি? দে বোট হার, অথবা দে গিফটেড হার এ ল্যাপটপ, অথবা দে গিফটেড হার এ মোবাইল ফোন, এ স্মার্টফোন, অথবা দে ব্রট হার টু এ ভিজিট অর টু এ ট্রিপ। এরপর আমরা যে কোনো একটা লিখতে পারি। আই ওয়েন্ট টু মিট মাই টিচার। আমি আমার শিক্ষকের সাথে দেখা করতে গেছিলাম। আফটার হি হ্যাড ফিনিশ অ্যান ইম্পর্টেন্ট মিটিং। তাহলে মাঝখানে কী হতে পারে? হি গেভ মি টাইম। বশির ইজ দ্য সোল আর্নার ইন হিজ ফ্যামিলি। বশির তার ফ্যামিলিতে একমাত্র ইনকামক্ষম মানুষ। অ্যাজ বশিরস ফাদার ওয়াজ অ্যান এভার সিক ম্যান। যেহেতু বশিরের পিতা ছিল একজন মানে চির অসুস্থ। এভার সিক মানে কি? এবার সবসময় মানে রোগী। তারপর এটা হচ্ছে ডট ডট ডট। তাহলে কি বশিরের পিতা, বশির হচ্ছে তার একমাত্র ফ্যামিলি আর্নিং মেম্বার। অ্যাজ বশিরস ফাদার ওয়াজ অ্যান এভার সিক ম্যান, এরপরে ডট ডট। বশির একমাত্র ইনকামক্ষম ব্যক্তি, উপার্জনক্ষম ব্যক্তি, তার পিতা বহুদিন ধরে রোগী। তাহলে আমরা এখানে লিখতে পারি না যে হিজ ফাদার কুড নট সাপোর্ট দেয়ার ফ্যামিলি অথবা দেয়ার ফ্যামিলি। তারপর হচ্ছে আই হ্যাভ নট অ্যাটেন্ডেড এ বার্থডে পার্টি ফর অ্যাবাউট এ ইয়ার। আমি প্রায় 1 বছর ধরে কোনো বার্থডে পার্টিতে বা একটি বার্থডে পার্টিতেও অংশগ্রহণ করি নাই। ইফ ইউ ইনভাইট মি টু ইউর বার্থডে পার্টি, এরপরে ডট ডট। এরপরে কী হতে পারে? ইফ ইউ ইনভাইট মি আই উইল ইগারলি জয়েন ইউ। এটা ওই যে রিয়েল কন্ডিশনালের একটি স্ট্রাকচার। সেটা হচ্ছে প্রথম ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হবে, পরের ক্লজটা ফিউচার ইনডিফিনিট টেন্সের হবে। ইফ ইউ ইনভাইট মি আই উইল ইগারলি জয়েন ইউ, এভাবে হতে পারে। তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে এখানে আসলে বেশিরভাগ মানে 5টা বা 6টা সেন্টেন্স বা আরও 7টা সেন্টেন্স নিয়মে অনুযায়ী হবে। 6টা সেন্টেন্স রুলস অনুযায়ী হবে। আর 3টা বা 4টা সেন্টেন্স তোমাকে যেটা করতে হবে ফলো করতে হবে, অর্থ দেখে ফলো করতে হবে। যেমন তুমি দেখো, যেমন জিমি ওয়াজ ভেরি সিরিয়াস অ্যাবাউট হার এক্সাম। ওয়েন শি স্টাডিড শি ইউজ টু ক্লোজ হার ডোর সো দ্যাট। এটাও কিন্তু তোমাকে অর্থ দেখে আনসার করতে হবে। সো দ্যাটের পরে কি বসবে, এবং এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ হয়েছে, পাস্ট টেন্সে ছিল অন্যান্য ক্লজগুলো। তাহলে পরের ক্লজটা কী হবে, বা পরের ফ্রেজ বা ক্লজটা পাস্ট টেন্সের হবে এবং অর্থের সাথে মিল রেখে হবে। আরেকটা জিনিস হচ্ছে আসলে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে, শুধু অর্থের সাথে সঙ্গতি রেখে বাকিটা কমপ্লিট করবা। সেখানে একেবারে এক্স্যাক্টলি সেই ওয়ার্ডটা সেই ক্লজটাই দিতে হবে এমন না। অর্থটা তো সঠিক থাকলে
স্ট্রাকচারটা সঠিক থাকলে সেক্ষেত্রে টিচাররা নাম্বার কখনো কাটবে না, এটা মাথায় রাখতে হবে। এরপরে যেমন দি ফার্স্ট ফরমোস্ট ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু স্টাডি, এই সেন্টেন্সটা প্রায় আসে, এই সেন্টেন্সটা প্রায় আসে। সো এই সেন্টেন্সটা কোনো না কোনোভাবে ঘুরে ফিরে আসে, মানে পরীক্ষা নিয়ে, স্টুডেন্ট নিয়ে, পড়াশোনা নিয়ে। এটা মাথায় রাখতে হবে যে মানে এটা অর্থের ভিত্তিতে আনসারটা দিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে এটা অর্থের ভিত্তিতে আনসারটা দিতে হবে, শুধুমাত্র টেন্সটা মাথায় রাখতে হবে। আনসার করার সময় টেন্সটা মাথায় রাখতে হবে। যদি পাস্ট টেন্সের হয়, ক্লজটা বা ফ্রেজটা পাস্ট টেন্সের হবে, আর যদি প্রেজেন্ট টেন্সের হয়, ক্লজটা বা ফ্রেজটা প্রেজেন্ট টেন্সের হবে। যেমন এখানে হচ্ছে মানে স্টুডেন্ট ইজ টু স্টাডি বাই স্টাডিং হার্ড or by obtaining good result, এভাবে যে কোনো একটা ক্লজ দিলে হবে a student can bring success in his life। এরপরে যেমন সিতে দেখো হি ইজ ভেরি উইক স্টুডেন্ট বাট হি নেভার রিয়েলাইজ ইট, এই মানে অ্যাজ ইফ হি ওয়ার, অ্যাজ ইফের পরে তোমাদেরকে এই নিয়মটা আমি বলেছিলাম, অ্যাজ ইফের পরে অ্যাজ ইফ, অ্যাজ দো, এটার পরে অক্সিলারি ভার্বটা সবসময় কী হয়, পাস্ট টেন্সে হয়। অর্থাৎ ওয়াজ থাকলে ওয়ার হবে, ওয়াজ থাকলে ওয়ার হবে। তাহলে এখানে কী হবে, অ্যাজ ডু হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। ঠিক আছে। এরপর হচ্ছে তোমার ড্রেস ইউ হ্যাভ ব্রট জাস্ট নাও ইজ ভেরি কস্টলি, আই উড নট বাই দ্যাট। তাহলে এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যদি মানে আমি এরকম ড্রেস কিনতাম না, যদি তুমি হতাম, তোমার ক্ষেত্রে বা তোমার জায়গায় আমি থাকলে আমি এই ড্রেসটা কিনতাম না। সো তোমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে তোমাদেরকে টেন্সটা মাথায় রাখতে হবে, বাক্যের মিনিংটা মাথায় রাখতে হবে এবং এক্সাক্ট ওয়ার্ডটা মাথায় রাখতে হবে, পাশাপাশি সেন্টেন্সের স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে। এখানে কিছু খুব মানে বেশি না, হয়তো 15 থেকে 20টা বা মানে 15 থেকে 20টা রুল যদি তোমরা ফলো করো, কমপ্লিটিং সেন্টেন্সটা খুব একটা কঠিন জিনিস না। ঠিক আছে। আর প্র্যাকটিস করলে তো মোটেও কঠিন না। সো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করলাম। তোমরা আশা করি স্বাস্থ্যবিধি মেনে তোমরা বাসায় আছো এবং পড়াশোনা করছো। তো তোমরা প্রস্তুতি নিতে থাকো, যে কোনো সময় তোমাদের হয়তো এক্সামের ডেট পরে দিতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।